আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিও করছি আজকে অনেক দিন পরে, মানে কিছু বিষয় আপডেট দেওয়ার জন্য। বেশ কিছুদিন থেকেই ট্রমার মধ্যেই যাচ্ছে। প্রথম থেকে আসি। প্রথম হচ্ছে সেদিন আমাদের আশিকের বোনের আমি যেদিন ব্লাড দিতে গেলাম, বাবুটা মারা গেল। ওদের ভুল চিকিৎসার জন্যই মারা গিয়েছে। নেগেটিভ পজিটিভ একটা বিষয় ছিল। এর আগেও তার ২টা সন্তান মারা গিয়েছিল। যেদিন যাই কুড়িগ্রামে, সেদিনও মনটা খুব খারাপ লাগতেছিল আসলে। তো আমার ব্লাডের আগে এক ভাই দিয়েছেন, উনার অপারেশন ব্লাডের জন্য মানে আটকায় রেখেছিলেন ডক্টর। আমার আগে যিনি ব্লাড দিয়েছেন, তারপর উনার ব্লাডটা নিয়ে অপারেশন শুরু করেছে। তারপর আমি ব্লাড দিলাম, আমারটাও দেওয়ার পর আমরা জানতে পাই যে এই হচ্ছে ঘটনা। তখন খুব খারাপ লাগে আসলে। তারপর সেই দিন এসেই বিন্দুর নিউজটা শুনলাম। মানে আমার বন্ধুর সাথে যখন আমরা লাস্ট বিদায় বলতে সেদিন আমরা সব পরিবার সহ যখন ঘুরতে গিয়েছিলাম, ওর সাথে বিদায় নিলাম, তখনই না খারাপ লাগতেছিল ওর দিকে দেখে যে ওর মন খারাপ, যেহেতু ওর বাবা মা নেই, রংপুরে একাই থাকে। ও লাস্ট বিয়ে করেছে রংপুরে, কিন্তু বউ হচ্ছে ঢাকায় চাকরি করে। হ্যাঁ, তো পরিবারকে ওইভাবে কাছে পায় না। যেহেতু আমাদের পরিবার সহ আমরা গিয়েছি, খারাপ লাগাটা স্বাভাবিক। হয়তো বাবা মাকে সে মিস করতেছিল। আমি পরের দিন অফিসে এসে আমাদের এসএস এন্টারপ্রাইজ ডিলারশিপের বিজনেস, সেখানেও বিন্দু আমাদের সাথে পার্টনারশিপে অ্যাড ছিল। পরবর্তীতে যেদিন আমরা ঘুরে এসি, তার পরের দিন ও অসুস্থ হয়ে যায়। এই তো ও আগে থেকে অসুস্থ ছিল, ওর অগ্নাশয়ে কিছু সমস্যা ছিল, ডায়াবেটিস অনেক বেশি ছিল। পরে ঢাকা এভার কেয়ারে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট করালো। তারপরেই শুনলাম এই ঘটনা। সবগুলো খারাপ খবর একসাথে। তারপর আমার শিমু আপুর প্রেগনেন্ট ছিল, সবাই তো জানেন। শিমু আপুর অবস্থা হঠাৎ করে সেদিন রাতে সাইফানদের বিদায় দেওয়ার পরে ওর ব্যথা উঠে হালকা, ও মনে করেছিল গ্যাস পেইনের ব্যথা। তো সেই রাতে ভেবেছে গ্যাস পেইনের ব্যথা, আর কোনো অ্যাটেম্প নেয়নি। হালকা ব্যথা ছিল, খুব বেশি না, মানে গ্যাস পেইনের যেমন একটু ব্যথা হয়। হয়তো ভাজা পোড়া খেয়েছিল ওখান থেকে, হয়তো বা আসতেছিল, এরকম মনে করছে। আগের দিন উঠছিল ওরকম, ও সেটাই মনে করছে। পরে সকালে 12টার দিকে ওর হচ্ছে ব্লিডিং শুরু হয়। ও কখন ফোন দিছিল শিমু তোমাকে? আমাকে একবার সকালে কইছে আম্মু আমার পেট ব্যথা। হ্যাঁ, তারপরে তো এমনি তো হয় হঠাৎ হঠাৎ পেট ব্যথা। তারপর দেখি আবার ফোন দিচ্ছে, সে কমতেছে না। আবার তখন করছে, তখন আবার করছে সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তার রাখা যাবে না। টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা টেনশন করেন না, ভাইয়া যেহেতু অফিসে আসতে ব্যস্ত, অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ক্লিনিকেই ভর্তি করাই দিই, এমার্জেন্সিতে। পরে আমি গেলাম, মানে কথাগুলো বলতেছি হয়তো ইজিভাবে, কিন্তু সিচুয়েশনগুলো এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। সবাই কান্নাকাটির মধ্যে ছিলাম, মানে দৌড়ের মধ্যে ছিলাম বলা গেলে। কি করব না করব ডিসিশন নিতে পারছিলাম না। পরে আমার বন্ধুকে ফোন দিলাম, বললো যে চলে আয় তুই। মানে আমার ওই ডক্টরস অনেকগুলো ডক্টর বন্ধু আছে, বললো চলে আয়, সব এখানে আমরা আপুকে এমার্জেন্সিতে ভর্তি করাই দিই, তারপর বাকিটা চিকিৎসা হবে। এখন প্রচুর ব্লিডিং আসতেছিল। পরে আমরা ডক্টরসে ভর্তি করালাম। করানোর পরেই চেক করে দেখে যে বাবুর হার্ট নেই। আপুকে এমার্জেন্সিতে নিয়ে যেয়ে 2বার নর্মালি টেস্ট করার পর দেখলো যে বাবুর হার্টবিট পাচ্ছে না। পরে আলট্রা করালাম, আলট্রাতে ধরা পড়লো বাবু নেই। তখন তো খুব মানে মানে কান্নায় ভেঙে পড়ছিলাম সবাই। আপুকে তখন পর্যন্ত জানানো হয় নাই, কিন্তু আপু জানে যে বাবুর হার্ট পাওয়া যায়নি যখন নর্মালে করলো আর কি। তো ও তখন পর্যন্ত অ্যাক্টিভ ছিল, বলতেছিল যে আল্লাহ যাতে মিরাক্কেল ঘটায় দেয়, তোরা চিন্তা করিস না। মানে ওরাই আমাকে সান্ত্বনা দিচ্ছে আপু, যে ও জানে ব্যাপারটা, এভাবে বললো যে আমি তো জানি বাবুর হার্ট নেই। তখন পর্যন্ত, শেষ পর্যন্ত ও বলতেছে না, দেখিস আল্লাহ এটা মিরাক্কেল ঘটায় দেবে। তো আমরা ওকে সান্ত্বনা দিয়েছিলাম। এর মাঝে অনেক টেস্ট দিছে, সেগুলো করালাম। তারপর ও যে ডক্টরকে দেখাচ্ছিল সেখানেও গেলাম, কথা বললাম। তো ডক্টর বলল 15 দিন পর্যন্তই সব কিছুই ঠিক ছিল, তবে বেবির চলা মানে নড়াচড়াটা একটু কম ছিল আগে থেকেই। হ্যাঁ, তো সেটার কারণে হতে পারে, আবার নেগেটিভ রক্তর কারণে হতে পারে। লাস্ট কয়েকদিন বাইক জার্নি করেছে, সেটার কারণে ঝুঁকিতে এই অবস্থা হতে পারে। মানে রিজন একটা না, অনেকগুলো রিজনই দেখিয়েছে, বা আল্লাহ হয়তো চায়নি এই কারণে বাবুটা দুনিয়াতে আসেনি। মানে সান্ত্বনা দেওয়ার যতটা দরকার এইভাবে আপুকে দিলাম। পরবর্তীতে ভাইয়া অ্যাড হয়েছে, ভাইয়া এসেও কথা বললো সবার সাথে। এখন হচ্ছে ওর প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল, ওর হচ্ছে বি নেগেটিভ। মানে প্রচুর পরিমাণে রক্ত দরকার। ডক্টর বলছে আপনি 3-4 ব্যাগ ম্যানেজ করে রাখেন, ইনস্ট্যান্ট আমি রক্ত কোথায় পাবো। আর আমাদের এক খুব কাছে ছোটো ভাই পিয়াস অবদায় থাকে, ওকে আগে থেকেই বলে রেখেছিল, ওর ব্লাডটা আমাদের রেডি ছিল,
বাকি একটাও রেডি ছিল না। যাদেরকে ফোন দিয়েছিলাম ইনস্ট্যান্ট বি নেগেটিভ, তাদের রক্ত ফাঁকা ছিল না, মানে ওরা রক্ত দিয়ে দেয়। আর আমারও রক্ত বি নেগেটিভ, কিন্তু আমি তো কিছুদিন আগে দিয়েছি। আর হয়তোবা আমার থাকলেও ভাই বোনের রক্ত নিত না। রূপারও ছিল বি নেগেটিভ, আম্মুরও বি নেগেটিভ, তো মা বাবার হয়তো নিত না। শেষ পর্যায়ে আমি রূপাকে বলছি যে রূপা, যদি এমন হয় যে আমরা ব্লাড না পাই, সেই ক্ষেত্রে তুমি দিয়ে দিও, রিস্ক নিয়ে দিয়ে দিও। রূপা বলছে আচ্ছা কোনো সমস্যা নাই, আমি ডক্টরকে জিজ্ঞেস করে আমরা দিয়ে দিব, এটা নিয়ে টেনশনের কিছু নাই। পোস্ট করার পর অনেক ভাই, ভার্সিটির কিছু ছোটো ভাই ছিল, প্রচুর হেল্প করছে, ওরা সাথে সাথে চলে এসে ব্লাড দিছে। আমরা আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমাদের 7-8টা ব্লাড হাতেই ছিল, মানে সমস্যা হয়নি। সেই রাতে যে সমস্যাটা ছিল সেগুলো আমরা কভার করতে পেরেছিলাম। টেনশন হচ্ছে বাবুটা যাতে নর্মাল ডেলিভারি হয়। এর মাঝে ডক্টর আমাদের রাতে কল করে বলল যে দেখেন ওর অবস্থা বেশি একটা ভালো না, ব্লিডিং হচ্ছে, আপনার ব্লাড তারপরও আরও ম্যানেজ করে রাখেন, 2-1টা ব্লাড টেনে ফ্রিজিং করে রাখেন, আর একটা ব্লাড তো রানিং চলতেছে যেহেতু অনেক ব্লিডিং হয়েছে। তখন রাতে বলতেছিল, ভাইয়াকেও ডাক দিল, বললো যে আপনার ডিসিশন নেন, মানে এটাই ইন্টার্নি ডক্টর বলেছিল আমাদের, যে আপনার ডিসিশন নেন যে সিজার করতে হবে, না হলে আবার মার ক্ষতি হবে। হ্যাঁ, তো আমরা খুব ভয় পেয়ে যাই ওই সময়টা, আসলে কি করব। এদিকে কামিয়াপুর সাথে কথা বলতেছি, শিশির ভাইয়ের সাথে কথা বলতেছি, আমার মোটামুটি যারা ডক্টর পরিচিত ছিলেন রংপুরে সবাইকে জানাচ্ছি ব্যাপারগুলো। তো অনেকেই বলতেছিল যে না, তোমরা ওয়েট করো, নর্মাল ডেলিভারি হোক, হ্যাঁ, সিজারে আগে যাওয়ার দরকার নেই। টেনশন হচ্ছিল, আর আপুও প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছিল, ব্লিডিং হচ্ছিল, মানে থাকতেও পারছিল না। সিচুয়েশনটা আসলে বলে বোঝাতে পারবো না। তখনকার পরিস্থিতিগুলো খুব খারাপ ছিল। মানে আমি তো ভিডিও করছি 3 থেকে 4 দিন পরে, ঘটনাগুলো তো 3-4 দিন আগের। তো এই কারণে হয়তো বা স্বাভাবিকভাবে বলতে পারছি। মানে তখন পজিশনগুলো ছিল, কথা বলার মধ্যেই ছিলাম না, মানে কি করব না করব। তারপর হচ্ছে লাস্ট আমরা ভাইয়ের সাথে কথা বললাম। শরীফ ভাই বলল যে দেখো কৌশিক, তো কষ্ট হচ্ছে, তাহলে কি সিজারে যাওয়া উচিত কি না। আমরা আলোচনা করলাম। তখন মানে ডক্টর, ইন্টার্নি ডক্টর প্রথমে বলতেছিল যে ব্লিডিং এমন পরিমাণে হচ্ছে, এটা না করলে সমস্যা হয়ে যাবে। পরবর্তীতে আমরা ডক্টরকে কল করি, মেইন ডক্টর যিনি, উনি আসলেন। তো উনি আলহামদুলিল্লাহ উনি এসে চেক করে বললেন যে না, এই ব্লিডিংগুলো হচ্ছে পুরাতন রক্ত, জমাট বাঁধা আসতেছে, এটা রানিং কাঁচা রক্ত না, তো এটা নিয়ে কোনো টেনশন নেই। তখন আমরা একটু মানে সান্ত্বনা পেয়েছি যে না আলহামদুলিল্লাহ সমস্যা নেই। তার পরের দিন সকাল পর্যন্ত আর রক্ত লাগেনি। রক্ত পরবর্তীতে 3 ব্যাগ লেগেছিল। তার পরের দিন নর্মাল ডেলিভারি করার জন্য ডক্টর ট্রাই করেছে। নর্মাল ডেলিভারি হচ্ছিল না, সময় লাগতেছিল। তখন ডক্টর পরের দিন হচ্ছে পানি ভেঙে দেয়। ডক্টর বলল পানি যেহেতু ভেঙে গিয়েছে এখন আর টেনশন নেই, এখন 2-3 দিন বা 4 দিন যদি বাবু পেটেও থাকে তো এটা নিয়ে টেনশন নাই, আপনারা ওয়েট করেন, আমরা নর্মাল ডেলিভারিতেই যাব। তো আলহামদুলিল্লাহ ভর্তি হওয়ার 3 দিনের মাথায়, মানে গতকাল সকাল 8:30 কি 9টার সময় স্যালাইন দেওয়ার পর প্রচুর পরিমাণে ব্যথা ওঠে, তখন আর কি নর্মাল ডেলিভারি হয়ে যায়। তারপর আমরা বাবুটাকে নিয়ে কবরস্থানে যাই, আগে থেকে বলে রাখছিলাম, ওখানে আমরা দাফন কাজ সম্পন্ন করি। আলহামদুলিল্লাহ বাবুটা এত মিষ্টি দেখতে ছিল, মেয়ে বাবু ছিল, অনেক লম্বা ছিল, মানে আমি কোলে নিচ্ছিলাম, এত বড়, মানে এটা ওই সিনটা বলে বোঝানো সম্ভব না। এত সুন্দর বাবু, আমি মানে কি বলবো, মানে মানুষ বলে না যে পরীর মতো সুন্দর, অনেক সুন্দর ছিল। মানে ওর প্রত্যেকটা পার্ট, হাত বলেন পা বলেন, পাগুলা মনে হচ্ছিল যে কেউ মেহেদি মেহেদি দিছে ভাই, এত সুন্দর লাল টকটকা, মানে না দেখলে আসলে কেউ বলতে পারবে না এত সুন্দর বাবু। যাই হোক আমরা ওকে দাফন কাজ সম্পন্ন করে তারপর হচ্ছে ক্লিনিকে চলে যাই। ক্লিনিকে যাওয়ার পর ব্লাড লাগছিল তখনও 2 ব্যাগ, একটা টানা ছিল আগের, পরে ভার্সিটির এক ছোটো ভাইকে কল দিলাম, ও আবার ব্লাড দিল। তো তারপর আলহামদুলিল্লাহ আর লাগেনি। সেদিন হচ্ছে ডেলিভারির পর নর্মাল কেবিনে দিয়ে দেয়। মানে ঘটনা হচ্ছে 29 তারিখে আমরা হচ্ছে গতকাল আপুকে নিয়ে আসি সন্ধ্যার দিকে বাসায়, আর আজকে হচ্ছে 30 তারিখ, মানে আমি ঘটনাগুলো শেয়ার করছি আপনাদের সাথে 30 তারিখে। এই তো, সবাই আপুর জন্য দোয়া করবেন। আপু আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছে। আপুকে নিয়ে যাই আমরা হচ্ছে 26 তারিখ সকালে, 26 থেকে আজকে 30 আর কি, মানে এই কয়দিন আমরা আমাদের মাঝে ছিলাম না। কি পরিমাণ চাপ গেছে আসলে বোঝানো কঠিন। চাপের থেকে মানে কষ্ট, মানে একটা যে কষ্ট, মানে বাবা একটা বাচ্চা মারা যাওয়ার যে কষ্ট, এটা আসলে মাই ভালো বলতে পারেন। একটা মার কষ্ট মানে তো একটা ফ্যামিলি, 2টা ফ্যামিলির কষ্ট, সব মিলে আসলে এখানে কিছু বলার নাই, হয়তো আল্লাহ চায় নাই, এইটাই। এভাবেই আপুকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। ওর মনের পরিস্থিতি, আমাদের বাসার পরিস্থিতি, মানে কোনোটাই ভালো না আর কি।
তো সবাই দোয়া করবেন। দোয়া ছাড়া তো আসলে এখন কিছু বলে লাভ নেই। আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। এই ছিল আপডেট, শিমু আপুর আপডেট। আমি বিন্দু মারা যাওয়ার পর থেকে আমি ঠিকভাবে ভিডিও করতে পারিনি। মানে আমি হয়তোবা ছোটো ছোটো ক্লিপস নিয়েছিলাম, কিন্তু লাস্ট কয়েকদিন ক্যামেরা হাতে নেইনি। বিন্দু মারা যাওয়ার 8 দিনের মতো হয়ে গেছে। এই 8 দিন আট মানে এই 8 দিন কীভাবে গেছে এটা মানে বলে বোঝানো সম্ভব না। আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ ইনস্ট্যান্ট ব্লাড ম্যানেজ করে দেওয়ার জন্য। আর অনেক পরিচিত ভাইরা ফোন দিয়েছেন, আপুরা ফোন দিয়েছেন, হাজার হাজার কল, সবাই খোঁজ নিয়েছে। মানে সবাই যে কী পরিমাণ ভালোবাসে এটা আসলে বোঝানো সম্ভব না। সবাইকে সেলুট জানাই, সম্মান জানাই। সবাইকে হয়তোবা সবার কল অ্যাটেন্ড করতে পারিনি, ক্ষমা করবেন, আসলে অনেক ব্যস্ত ছিলাম। তো সবাই যে সাপোর্টটা দিয়েছেন এটা আসলে আমার জন্য বিশাল ব্যাপার। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।